এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেন এমন করলেন মকবুল ভাই? এমনটা না করলে কি খুব ক্ষতি হতো? আলো বউ, আমাকে মাফ করে দিও। কথাটা বলে মকবুল গাছের সাথে হেলান দিয়ে ছলছল চোখে উপরে তাকালো। বৃষ্টির গতি একটু কমেছে। আলো কিছু একটা ভেবে নিরুত্তর থেকে আস্তে করে মকবুলের বাঁধন খুলে দিল। পৃথিবীর বুকে এখন মন নেই। মকবুল না হয় বেঁচে থাকুক, তাছাড়া পাপ তো বাপকেও ছাড়ে না। আর মকবুল তো জল জ্যান্ত মানুষ। এছাড়াও রোদও কেন জানি চায় মকবুল বাঁচুক। বাঁধন খোলাতেও মকবুলের কোনো হেলদোল নেই। সে একইভাবে থম মেরে দাঁড়িয়ে আছে। আলো বৃষ্টির জলে অশ্রু লোককে নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল, চলে যান মকবুল ভাই, এখান থেকে অনেক অনেক দূরে চলে যান। কথাটা বলে আলো অন্যদিকে তাকে শব্দ করে কাঁদতে লাগলো। কষ্টে ওর দম আটকে আসছে। তখন আকস্মিক কিছু দেখে মকবুলের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে জোর গলায় কিছু বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। তবুও সে অনেক কষ্টে এতটুকুই উচ্চারণ করলো, সরে যাও আলো বউ, সরে যাও। ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেছে, যেটার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে ওদের সঙ্গে ঠিক সেটাই ঘটল। পরের দিন খুব সকালে রোদ ঘুম থেকে উঠে পড়েছে। ম্যাঘ হাত পা ছড়ে বেঘুরে ঘুমাচ্ছে। রোদ ফ্রেশ হয়ে এসে দাঁড়াতেই ওয়েটার এসে দরজা নক করলো। রোদ দরজা খুলে ওয়েটার জানতে চাইলো সে ময়না পাখি নিবে কিনা। কালকে রাতের ঝড়ে পাখিরা আহত হয়ে আর উঠতে পারেনি। সকালে সেই পাখিগুলোকে কয়েকজন ধরে টাকার বিনিময়ে বিক্রি করেছে। আহত পাখি ছাড়াও নাকি সুস্থ পাখিও আছে। রোদ ম্যাঘের দিকে একবার তাকিয়ে ওর পাশে কোলবালিশ দিয়ে ওয়েটারের সঙ্গে নিচে গেল। আর হঠাৎ করে এখন পাখি পেলে ম্যাঘ খুব খুশিও হবে। রিসর্টের অনেকে পাখি নিতে দরদাম করছে। রোদ সেখানে গিয়ে চোখ বুলিয়ে সব পাখিদের দেখে নিল। তারপর সব আহত পাখি সহ 5টা সবুজ টিয়া এবং 2টো ময়না পাখি নিল। তারপর ওয়েটারকে ডেকে যদি সম্ভব হয় তো ওই আহত পাখিগুলোর চিকিৎসার ব্যবস্থা করতে বলল। সে আবার পশু পাখির কষ্ট দেখতে পারে না। মনে হয় ওদের কষ্ট ওর বুকে গিয়ে লাগছে। ওয়েটার রোদের কথা মতো পাখির চিকিৎসকের নাম্বার জোগাড় করতে চলে গেল। রোদের পাখিগুলোর দাম মোট 13,738 টাকা হলো। রোদ পাখিওয়ালাকে দাম দিয়ে সুস্থ পাখিদের খাঁচা নিয়ে রুমে চলে গেল। একটু পরে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তাই রোদ ওদের প্রয়োজনীয় জিনিসপত্র ট্রলিতে গুছিয়ে একপাশে রাখলো। ময়না পাখির চেঁচি শব্দে ম্যাঘের আরামের ঘুমটা ভেঙে গেল। সে বিরক্ত হয়ে চোখ ডলতে ডলতে উঠে বসলো। তারপর মুখ কুঁচকে চোখ খুলে ওর সামনে 2টো খাঁচা দেখতেই তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। তারপর সে দ্রুত খাঁচার কাছে গিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, দাবাই, এগুলো আমার। ও কত সুন্দর। ও বাবা, কতগুলো পাখি, লালা লালা, এগুলো সব আমার। ম্যাঘের কাণ্ড দেখে রোদ হেসে ওকে টেনে ফ্রেশ করাতে নিয়ে গেল। তারপর 2 ভাই নাস্তা সেরে একেবারে রেডি হয়ে নিল। ম্যাঘ ওর খাবার থেকে পাখিদেরও খাইয়েছে। সে তো পাখি পেয়ে খুশিতে আত্মহারা। রোদ ওয়েটারকে ডেকে ওদের ট্রলি আর পাখিগুলোকে নিচে নিয়ে যেতে বলল। তারপর সে সব দেখে শুনে ম্যাঘের হাত ধরে আস্তে ধীরে নিচে নামলো। আহত পাখিগুলোর চিকিৎসার ব্যবস্থা হয়নি। রোদ ওই পাখিগুলোকেও সাবধানে ওদের সঙ্গে নিল। তারপর রিসেপশনে রুমের চাবি আর যাবতীয় বিল পরিশোধ করে ওরা বেরিয়ে পড়ল। রোদকে পুনরায় ব্যস্ত শহরের কর্মচঞ্চল জীবনে ফিরতে হচ্ছে। প্রকৃতির নির্মল বায়ু ছেড়ে ওকে পূর্বের মতো আবারও দূষিত বায়ু শরীরে মাখতে হবে। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার বদলে যানজট আর হাজারো ব্যস্ততার ভিড়ে দীর্ঘশ্বাসকে সঙ্গী করতে হবে। সময়ের সংকটে হয়তো এভাবে আর বৃষ্টির নৃত্য উপভোগ করতে পারবে না। ঢাকাতেও বৃষ্টি হয়, তবে ঢাকার আর এখানকার বৃষ্টি দেখাতেও বেশ কিছুটা ভিন্নতা রয়েই যায়। মনে হয় এখানকার বৃষ্টি প্রাণপূর্ণ, আর ঢাকার বৃষ্টি গুমট ধরা। এমন খোলা আকাশ, পাহাড়, রক্তিম সূর্য, সবুজের সমারোহ আবার দেখা হবে কিনা তাও জানা নেই। আর সেই সরল মনের মিষ্টি মেয়েটা, ওর সঙ্গে কি আদৌ দেখা হবে? আচ্ছা, সে কি ওদেরকে মনে রাখবে? এর উত্তর হয়তো হ্যাঁ অথবা না। মানব জীবন চলতে থাকে তার আপন গতিতে, আর ছোট্ট এই জীবনে প্রতিনিয়ত কত শত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, আবার সময় পেরোলে তাদের ভুলেও যায়। তেমনি আলোর নামের মেয়েটির কথা, সেও কি ভুলে যাবে? সত্যি কি ভোলা যাবে তার স্বার্থ ত্যাগী সাহায্যের কথা?
তার সরল মায়াবী মুখ আর মিষ্টি হাসির কথা, নাকি ওর কথা কারো স্মৃতির পাতায় বন্দি হয়ে মনের এক কোণে জমা থেকে যাবে? যদি এভাবেও থাকে তো থাকুক না, মন্দ কি তাতে? রোদ গাড়িতে বসে এসব কথা ভেবে মেঘের দিকে তাকালো। মেঘ মন ভার করে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো আলোকে খুঁজছে। তখন ওদের গাড়িটা চলতে শুরু করলো নির্দিষ্ট পথের উদ্দেশ্যে। রিসর্ট ছেড়ে একটু সামনে এগোতে ভিড়ের কারণে ওদের গাড়িটা থেমে গেল। অনেক গাড়ি আর এত মানুষ জটলায় রাস্তা ব্লক হয়ে গেছে। রোদ ব্যাপারটা বোঝার জন্য জানালা দিয়ে মাথা বের করে বাইরে তাকালো। হইচইয়ের কারণে তেমন কিছু বোঝা গেল না। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার খুব বিরক্ত হয়ে পাহাড়ি ভাষায় বললেন, এই চুত মারা নেই, সামনে থেকে সর, নাইলে তোদের উপরে গাড়ি উঠাই দিমু। ওনার গালে শুনে রোদ আর চোখে একবার মেঘের দিকে তাকিয়ে কথা বাড়ালো না। এখন এই বিষয়ে কথা বাড়ালেই ম্যাক গালিটা বুঝে ফেলবে এবং জিজ্ঞেস করবে এটার মানে কি। কিন্তু ড্রাইভারের গালি শুনে একজন পাহাড়ি যুবক তেড়ে এসে বলল, চুপ শালা, বেশি কথা কইলে তোরে ওই পাহাড়ের নিচে পুঁতে দিমু। তুই চুপ হালামজাদা। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি শুরু হয়ে গেল। রোদ কোনো রকম ওদের থামিয়ে ওই যুবককে সুন্দর করে জিজ্ঞেস করলো, ভাই রাস্তায় জ্যাম কেন? আসলে হয়েছেটা কি? যুবকটা রোদকে ভালোভাবে পরখ করে লুঙ্গিতে কাছা মেরে বলল, মেলা বিচতির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে গেছে। পাহাড়ের নিচের মানুষরা সেই নিচে চাপাও পড়েছে। ওদেরই লাশ নিতে এইসব গাড়ি যাইতেছে। যুবকটার এই কথা শুনে রোদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আবার প্রশ্ন ছুড়ে দিল, কোন পাহাড়? এই রাস্তা ধরে খানিক হেঁটে ওই সামনের নামের মেলা উঁচু পাহাড়টা। আলুর বাড়ির পেছনের উঁচু পাহাড়টার নাম বলে যুবকটা স্থান ত্যাগ করলো। এই কথা শুনে রোদ পুরো হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য ওর সচল মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সে কিছুক্ষণ থম মেরে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘুরিয়ে রিসর্টের সামনে যেতে বলল। রোদের আতঙ্কিত কণ্ঠ শুনে উনি আর কিছু বলার সাহস করলেন না। দ্রুত গাড়ি ঘুরিয়ে রিসর্টের সামনে চলে গেলেন। রোদ ম্যাককে নিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত হেঁটে রিসেপশনের সামনে চলে গেল। ওদের রুম এখনো বুক হয়নি। সে খোঁজ নিয়ে পুনরায় ওই রুমটায় নিল এবং পাখির খাঁচা আর ট্রলি ওয়েটারকে রুমে রাখতে বলে দ্রুত বেরিয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগটাও দিল না। অবুঝ ম্যাক এসবের কিছু বুঝতে পারছে না, তবে আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে, না হলে দাভাই এত তাড়াহুড়া করতো না। রোদ ম্যাককে নিয়ে আলুর বাড়ির রাস্তা ধরে সাবধানে হাঁটতে লাগলো। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। প্রকৃতি কি কারণে আজ এত রুষ্ট কে জানে। আকাশেও ঘন কালো মেঘ জমেছে। যখন তখন বৃষ্টির গতি আরো বাড়তে পারে। বৃষ্টির কারণে কাদা পানিতে রাস্তার একাকার অবস্থা, হাঁটাও যাচ্ছে না ঠিক মতো। এত কাদার মধ্যেও মেঘ রোদের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছে না, বারবার পা পিছলে যাচ্ছে। তাই মেঘ হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে মুখ কাচুমাচু করে বলল, দা ভাই, আমি তোমার সাথে হাঁটতে পারছি না, একটু আস্তে চলো না, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে রোদ মেঘের কাদা মাখানো পায়ে কুলে তুলে হাঁটতে লাগলো। চিন্তায় ওর পুরো শরীর ঘামে ভিজে জবজব অবস্থা। মেঘ এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। ওর দাভা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। রোদের চিন্তিত মুখ দেখে সে জিজ্ঞাসা করতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে মেঘ আর না পেরে রোদকে জিজ্ঞেস করলো, দা ভাই, আমরা কোথায় যাচ্ছি? রোদ মেঘের দিকে একবার এক পলক তাকিয়ে থমথমে গলায় বলল, যে পাহাড়ের নিচে তোমার বৌমনির বাড়ি, সেই পাহাড়টা কালকে রাতে ধসে গেছে আর বাড়িগুলো পাহাড়ের মাটির নিচে চাপা পড়েছে। এই কথা শুনে মেঘ অবাক হয়ে তাকিয়ে ঢুক গিলে কান্নারত কণ্ঠে বলল, দা ভাই, বৌমনি কি তাহলে মরে গেছে? কথাটা বলে মেঘ রোদের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রোদ ওকে কত কি বুঝিয়েও থামাতে পারছে না। এভাবে গেলে ওরা ওখানে পৌঁছাতে পারবে না, বৌমনির খবরও জানা যাবে না। তাই মেঘ রোদের কুল থেকে নেমে দ্রুত হাঁটতে শুরু করলো। তারপর কিছুক্ষণ হেঁটে ওরা ওখানে পৌঁছে যা দেখলো তাতে রোদ আর মেঘ দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। পাহাড়ের এক পাশ ধসে ছোট গ্রামটার উপর পড়েছে, যার কারণে গ্রামের মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ অনেকে প্রাণ হারিয়েছে। চারিদিকে অসহায় মানুষগুলোর আত্মীয় স্বজন হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করে কাঁদছে। কেউ কেউ প্রাণপণে চেষ্টা করছে তাদের আপন মানুষগুলোকে উদ্ধার করতে।
কালকে রাতে অনেকজন পাহাড়ের ভেজা মাটির নিচে চাপা পড়েছে। এখন তাদের মৃত লাশ টেনে বের করা হচ্ছে। সারি সারিভাবে অনেক লাশ শুইয়ে রাখা হয়েছে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে লাশ উদ্ধার করছে। কোদাল দিয়ে মাটিতে কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে লাশদের হাত পা মাথা কেটে চলে আসছে। তখন লাশের রক্তে ভেজা মাটিটাও লাল বর্ণ ধারণ করেছে। গ্রামটা যেন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে কান্নার আহাজারি, মৃত্যু, লাশ আর রক্ত। উফ, রুদ্ধশ্বাস করা একটা পরিস্থিতি। রোদ, ম্যাঘ আর না দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটে আলোর খোঁজ করতে লাগলো। অজানা ভয়ে দুজনেই তটস্থ হয়ে উঠেছে। অনেক খুঁজে আলোকে না পেয়ে ওরা ব্যর্থ হয়ে ধাপ করে মাটিতে বসে পড়লো। ম্যাঘ তো কান্না করেই যাচ্ছে। ওদের বাবা মা মারা যাওয়ার পর রোদ এই প্রথম ম্যাঘকে এতটা ব্যাকুল হয়ে কাঁদতে দেখছে। রোদ কোনো মতে ওকে থামাতে পারছে না। খুব প্রিয় কাউকে হারিয়ে মানুষ যেমন পাগলের মতো কাঁদে, ম্যাঘও ঠিক সেভাবেই কাঁদছে। যেন আলো ছিল ওর বাঁচার শেষ অবলম্বন। তারপর দুজনে হাল না ছেড়ে উঠে দাঁড়িয়ে আবার খুঁজতে লাগলো। সবাই যার যার আপন মানুষ নিয়ে ব্যস্ত। কাকেই বা জিজ্ঞেস করবে? রোদ ম্যাঘকে নিয়ে আরো সামনে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বোলালো, কিন্তু ওদের কাঙ্ক্ষিত মানুষটা কোথাও নেই। কোথায় গেল সে? তাহলে কি মায়াবী মুখের মিষ্টি হাসিটা আর দেখা হবে না? মেঘের কথা কি ঠিক হবে? এসব ভেবে রোদ শুকনো একটা ঢুক গিলে জোরে জোরে নিঃশ্বাস নিল। কেন যেন ওর দম আটকে আসছে। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। এমন লাগার কারণটা ওর অজানা। হঠাৎ ম্যাঘ বৌমনি বলে চিৎকার করে ডেকে সামনের পথে দৌড় দিল। রোদ ম্যাঘের ডাক শুনে সেদিকে তাকে এসেও ম্যাঘের পিছু গেল। আলো তিনটা লাশের সামনে থাম মেরে বসে আছে। রোদ আলোর করুণ অবস্থা দেখে নিজের ঠোঁট কামড়ে আগে নিজেকে শান্ত করল। আলোর সামনে মৃত তিন ব্যক্তি মাটির নিচে চাপা পড়েছিল। ওনাদের টেনে বের করার কারণে ওনাদের পুরো শরীরে কাদা মাটি লেপ্টে আছে, তাই মুখটাও অস্পষ্ট। রোদের আলোর দিকে একবার তাকিয়ে তিনটে লাশকে ভালো করে দেখলো। ওনাদের মধ্যে একজন দাদিমা, মকবুল, আর আরেকজন অচেনা মহিলা। অচেনা মহিলা হলেন মুনের মা। রোদ ওনাকে কখনো দেখেনি বিধায় চিনতে পারছে না। ম্যাক কাঁদতে কাঁদতে আলোর পাশে বসে যত্ন করে আলোর চোখের পানি মুছে দিল। আলোর কান্না কোনো শব্দ নেই, অথচ অঝরে অশ্রু ঝরে যাচ্ছে। ম্যাক আদর সুরে আলোকে বারবার কাঁদতে নিষেধ করছে। রোদ আলোর মনের অবস্থা বুঝে হাঁটু গেড়ে বসে আলোর মাথায় আলতো করে এক হাত রাখলো। হঠাৎ মাথায় কারো ভরসার হাত পেয়ে আলো অশ্রু ভেজা চোখে একবার তাকিয়ে রোদকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। এই কান্নায় সে কষ্ট কমিয়ে বুকের দহন নিবাতে চাচ্ছে, কিন্তু হচ্ছে কই? কষ্ট তো বেড়ে চলছে। ওর সহ্য যন্ত্রণায় বুকটা জ্বলে যাচ্ছে। আলোর কান্না দেখে ম্যাঘ উঠে রোদের কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। শুধু রোদ পারছে না ওদের কিছু বলতে আর না থামাতে। দুজনেই ওকে শক্ত করে আঁকড়ে ধরেছে। আলো কাঁদতে কাঁদতে রোদের শার্ট খামচে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আমার আর কেউ রইল না, কেউ না। দাদিমা, দাদিমা গো, আমাকে রেখে যেও না দাদিমা। আমি মরে যাব, সত্যিই মরে যাব। একা এই পৃথিবীতে আমি বাঁচতে পারবো না। হে মাবুদ, তুমি আমার সব কেড়ে আমাকে বাঁচিয়ে রাখলে কেন? কেন? আমি যে আর সহ্য করতে পারছি না। কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্টে আমার দম আটকে যাচ্ছে। আমি কার জন্য বাঁচবো গো আল্লাহ, কার জন্য? আলো এসব বলছে আর চিৎকার করে কাঁদছে। ওর সাথে রোদ, ম্যাঘ নীরবে অশ্রু ছড়াচ্ছে। ওরা খুব ভালো করে জানে কাছের মানুষগুলোকে হারানোর ব্যথা। এই অভিজ্ঞতা ওদের আছে বলেই ওরা অনুভব করতে পারছে আলোর কষ্টটা, ওর বিলাপ করা আর্তনাদের যন্ত্রণাটা। আলো কাঁদতে কাঁদতে চোখের পানিতে রোদের বুকের শার্ট ভিজিয়ে ফেলেছে। রোদ তবু কিছু বলছে না, শুধু আলতো করে আলোকে ওর বাহুডোরে আগলে রেখেছে। এত ধকল ওর শরীরেও আর কুলাচ্ছে না। রোদ আলোকে বুক থেকে সরিয়ে ওর গালে আস্তে করে টোকা দিতে লাগলো, কিন্তু সারা শব্দ নেই। অতিরিক্ত কান্নার ফলে ওর ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। মায়াবী চোখ দুটো বেশ ফুলে গেছে। আলোর চোখ বন্ধ দেখে ম্যাক শুকনো ঢুকিলে এক পা পিছিয়ে গেল। ওর আম্মু এভাবে চোখ বন্ধ করে আর ফিরে আসেনি। ওকে একা ফেলে মাটির নিচে গিয়ে শুয়ে পড়েছে। তাহলে বউ মনিও আর ফিরবে না? ম্যাক এসব ভেবে ভেজা চোখে পরপর কয়েকবার পলক ফেলে ঢুক গিলে বলল, দা ভাই, বৌমনি কি আমার সঙ্গে আর কথা বলবে না? মেলা রাগ করছে, অনেক কষ্ট পেয়েছে। বৌমনি আম্মুর কাছে চলে গেল। ম্যাঘের এ কথা শুনে রোদ কিছু বলার শব্দ খুঁজে পেল না। অবুঝ বাচ্চাটা কত কি ভেবে বসে আছে। যদিও সে নিজের চোখে ওর আম্মুর চলে যাওয়া দেখেছে, তাই হয়তো। রোদ মৃদু হেসে ম্যাককে কাছে ডেকে সুন্দর করে বোঝালো, বেশি কান্নার ফলে আলো জ্ঞান হারিয়েছে।
একটু পরে আবার ঠিক হয়ে যাবে। ওদের কথা শুনে ম্যাক শান্ত হয়ে বসে আলোর মুখের দিকে তাকালো। বৌমনি সুস্থ হলে সে অনেক ভালোবাসবে, কখনো আর কষ্ট দিবে না, ভুলেও না। ওর আম্মু ওকে ফাঁকি দিয়েছে, বৌমনিকে সে ফাঁকি দিতে দিবে না, কিছুতেই না। তারপর রোজ ম্যাককে বসিয়ে রেখে পানি এনে আলোর জ্ঞান ফিরালো। কালকে রাত থেকে কান্নার ফলে ওর দু চোখের পাতা ফুলে ব্যথায় টনটন করছে। পরনের হলুদ রঙের থামি কাদা পানিতে ভিজে শরীরে শুকিয়ে গেছে। এখন বৃষ্টি থেমে এক চিলতে রোদের দেখা মিলেছে। অদ্ভুত সুন্দর কাঁচা মিষ্টি রোদ। সে রোদে না আছে তেজ আর না রক্ষতা। প্রকৃতি যেন রাগ সামলে কেবল ক্ষান্ত হয়েছে। এখনো লাশ উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে অনেকের দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে। গতকাল রাত থেকে অতিরিক্ত কান্না আর অনাহারে থাকার ফলে ওর শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। রোদ ব্যাপারটা বুঝে আলোকে একটু পানি খাইয়ে উঠে দাঁড় করালো এবং তখনই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেল। পায়ের দিক থেকে প্যান্ট কিছুটা উপরে জড়ানোর কারণে ঠান্ডা কিছু সে খুব সহজে অনুভব করতে পেরেছে। তাই সে আলোকে ধরে ঘাড় ঘুরে পেছনে তাকালো। আলোর কাদা ল্যাপটানো ভেজা চুল ওর পায়ে ঠেকেছে, আর রোদ আলোকে খোপা করা অবস্থায় বেশি দেখেছে। তাই ওর চুল এবং খোপা দেখে লম্বা কতটুকু অনুমান করা যায়নি। আর রোদ চেষ্টাও করেনি, কারণ একটা মেয়েকে খুঁটিয়ে দেখা মানে নিষিদ্ধ অনুভূতিকে প্রশ্রয় দেওয়া। তাছাড়া নারী লম্বা ক্যাশই তো ব্যাস, এটা নিয়ে এত মত্ত হওয়ার কিছুই নেই। আর হলেই সর্বনাশ। আলোর ভেজা খোলা চুল ওর হাঁটুর অনেকটা নিচে পড়ছে। ঘনত্বটা ভেজা চুলের জন্য তেমন বোঝা যাচ্ছে না। রোদ আপাতত সেদিকে গুরুত্ব না দিয়ে আলোকে একটা গাছের নিচে বসিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতে গেল। ম্যাক চুপটি করে আলোর পাশে বসে আলোর হাতটা ওর হাতের মুঠোয় নিল। আলোর ওর ছোট ছোট হাতে আলোর দিয়ে মাথা ঠেকিয়ে আবার কাঁদতে লাগলো। এই হাত দুটো যেন ভরসার হাত, ওর পাশে থাকার নিদারুণ এক আহ্বান। এখন সকাল পেরিয়ে দুপুর, লাশ দাফন করতে হবে। রোদ বেশ কয়েকজনের সাহায্যে 3টি লাশের গোসল সম্পূর্ণ করলো। আলো ওদের 3জনকে কাফনে মোড়ানো দেখে আবার কাঁদতে লাগলো। এদিকে লাশ নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। রোদ 2জন মাঝবয়সী মহিলাকে দেখে বিনয়ীভাবে আলোর খেয়াল রাখতে বলে ম্যাককে নিয়ে সামনে এগিয়ে গেল। আলো চিৎকার করে নিষেধ করছে ওনাদের নিয়ে না যেতে। সে একা হয়ে যাবে। নিষ্ঠুর এই পৃথিবীর একরাশ নিঃসঙ্গতা ওকে গিলে খাবে। আলোকে ধরে রাখা যাচ্ছে না। সে ব্যাকুল হয়ে হাত বাড়িয়ে চিৎকার করে কাঁদছে। কার জন্যই বা কাঁদবে? দরদের দাদিমা, বড় ভাইয়ের মতো মকবুল, নাকি মায়ের মতো বান্ধবীর মায়ের জন্য? 3জনই তো ওর খুব কাছের। 3জনের সুখে জর্জরিত হয়ে ওর দমটা যেন আটকে আসছে। মস্তিষ্কটা একটু বিশ্রাম পেতে ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। চোখ দুটো অবাধ্য হয়ে বুজে আসছে। এক পর্যায়ে আলোর শরীরটা সম্পূর্ণ হাল ছেড়ে পুনরায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই নির্মম পরিস্থিতিতে সে বুঝতে অক্ষম মানব দেহে প্রাণ না থাকলে শরীরের কোনো মূল্য থাকে না। প্রাণহীন সুন্দর শরীরটা তখন জমা পড়ে বাতিলের খাতায়। অবশেষে ঠাঁই মিলে 3 হাত মাটির নিচে অন্ধকার এক ঘরে। সেই ঘরে শরীরের পচন ধরে পোকাদের খাদ্য হয়ে ধীরে ধীরে মিশে যায় মাটির সঙ্গে। আর এই কঠিন সত্তা থেকে না কেউ বাঁচতে পারে আর না কাউকে বাঁচাতে পারে। অথচ জীবিত থাকতে এই শরীর নিয়ে কত বড়াই, কত অহংকার। বেশ খানিকক্ষণ সময় লাগলো 3জনের দাফন কার্য সম্পূর্ণ করতে। পরিস্থিতি মোতাবেক কখন কাকে প্রয়োজন হয় কেউ বলতে পারে না। উদাহরণস্বরূপ দাদিমা একদিন বিপদের দিন রোদকে আশ্রয় দিয়েছিলেন, আর আজ ওনার কবরে প্রথমে মাটি পড়ল রোদের হাত থেকে। কে জানতো এমন হবে? তবু তো হলো। রোদ ম্যাঘ ওইদিকে সব কাজ সেরে ফিরে এলো আলোর কাছে। আর এসে দেখে আলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। ওর আশেপাশে কেউ নেই। যাদের রেখে গিয়েছিল তাদের চিহ্নটুকুও নেই। রোদ মহিলা দুটোকে বিশ্রী একটা গালি দিতে গিয়েও নিজেকে সামনে নিল। পৃথিবীতে এতটা নিম্ন অমানবিক মানুষও তাহলে আছে? ছি! ম্যাঘ দৌড়ে গিয়ে আলোর গালে হাত দিয়ে আদরের সুরে ডাকছে, বৌমণি, ও বৌমণি, আমরা ফিরে এসেছি বৌমণি। রোদ আলোর দিকে এক পা বাড়াতে কয়েকজন লোক ওর পথ আটকে দাঁড়ালো। সকাল থেকে ওনারা রোদকে লক্ষ্য করছিলেন। এই ছেলেকে এর আগে তাকে কখনো দেখেনি তাহলে। আর আলোর সাথে ওর কি সম্পর্ক? মূলত ওইসব জানতে এই পরিস্থিতিতে ছুটে এসেছেন। ওনাদের এভাবে পথ আটকানো দেখে রোদ ভ্রু কুঁচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। নিশ্চয়ই ঝামেলা সৃষ্টি করবে। তাই রোদ আলোর দিকে একবার তাকিয়ে মাথা ঠান্ডা রেখে মুচকে হেসে বলল, কিছু বলবেন? আমনে কেডা? আলো আমনের কে হয়?
তেমন কেউ না। আর কিছু? কথাটা শুনে ওনারা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করলেন। রোদের কথাটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। কেউ না হলে ওর জন্য এত কিছু করছে কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তখন গ্রামের প্রধান বিচারক ওখানে উপস্থিত হলেন এবং সুদর্শন একটা যুবককে দেখে পুরো ঘটনা বিস্তারিত জানলেন। তারপর সব শুনে অভিজ্ঞ দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনি এখনই চলে যান, এখানে আলো কোনোদিন আসবে না। তাছাড়া আমাদের গ্রামে বাইরে মানুষ থাকতে পারে না। আলোর তো কঠিন শাস্তি পাওয়া আছে। ওরে সাহায্য করলে আপনারও শাস্তি পাবেন। এই কথা শুনে রোদের কপালে সূক্ষ্মভাবে একটা চিন্তার ছাপ পড়ল। তবে সে কৌতূহল থামাতে না পেরে কথার ছলে জিজ্ঞেস করলো, শাস্তি কেন? ওর অপরাধ কি? এই কাইল লাইতে কম্বুলারে নাকি ছাইরা দিছে, এর জন্য কঠিন শাস্তি সে পাইবে। কথাটা বলে উনি রেগে হান করে স্থান ত্যাগ করলেন। এখন পুরো গ্রাম ঘুরে দেখে তারপর নাকি আলোর শাস্তির ব্যবস্থা করবে। রোদ ভ্রুকুচকে ওনার যাওয়ার দিকে একবার তাকিয়ে পুনরায় এক পা বাড়াবে, তখন একজন মহিলা ওর পিছু ডাকলেন। রোদ ওনাকে দেখে চটজলদি বলল, আন্টি, ওই মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি একটু পরে আপনার সঙ্গে কথা বলি। না আব্বাজান, তুমি শুধু আমার এক কান কথা শুইনা যাও। জি বলুন। মাতবরের বেডার লগে আলোর নাকি বিয়া দিয়া দিব। ওই বেডা পাক্কা এখান জানোয়ার। শরীরে মানুষের রক্ত নাই, বেডি মানুষের শরীরের পোকা সে। তাছাড়া ওই গ্রামেও মেলা খারাপ খারাপ সব নিয়ম কানুন আছে বাপ। সেসব তোমালে এখন কন যাইব না। তুমি আলোলে নিয়া যাও বাজান, না হলে এই ফুলের মতো বেডির কপালে মেলা কষ্ট আছে। নিয়া যাও বাপ, তাড়াতাড়ি নিয়া যাও। কথাটা বলে উনি আশেপাশে চোখ বুলিয়ে অন্য রাস্তায় চলে গেলেন। রোদ দ্রুত পায়ে হেঁটে অনেক খুঁজে পানি এনে আলোর জ্ঞান ফিরালো। এই জায়গা এখন বেশ ফাঁকা। রোদ আলোকে ধরে উঠে বসালো। তারপর ওর দুই গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, তাকাও আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার আবেগকে সাইডে রেখে এখন মস্তিষ্ক খাটিয়ে কথাগুলো ভাবো। তুমি এখন একা, আর তোমাকে নিয়ে এখানকার অনেকে নোংরা পরিকল্পনা করছে। আমরা চলে গেলেই তারা তোমার উপরে হামলে পড়বে। তাছাড়া সবাই জেনে গেছে তুমি মকবুলের বাঁধন খুলেছ। ওরা এখন তোমাকে কঠিন শাস্তি দিতে চাচ্ছে। আলো এ কথা শুনে জোরপূর্বক হেসে বলল, ভালোই তো হবে, মরে যাব। রোদ নিজেকে যথেষ্ট শান্ত রেখে আলোর চোখে চোখ রেখে বলল, ভিতর মতো কথা বলো না। দাদিমা মারা গেছেন, আর ওনার মাগফিরাত কামনা করার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। এত বছর উনি তোমাকে প্রতিপালন করেছেন, এখন এটা করা তোমার মুখ্য দায়িত্ব। আলো, এখন ব্যতীত হয়ে হাল ছেড়ে বিপদ ডেকে এনো না। তাহলে কি করব? আমাদের সঙ্গে চলো, কথা দিচ্ছি আমার দেহে প্রাণ থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না। রোদের এই কথা শুনে আলো ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকলো। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ ম্যাককে আলোকে নিয়ে দ্রুত সামনে এগোতে বলল। রোদের কথা শুনে ম্যাক চট করে উঠে আলোকে টেনে নিয়ে যেতে লাগলো। রোদও উঠে দাঁড়িয়ে ঘাড় ঘুরে ওই মহিলার দিকে একবার তাকালো। উনি একটু দূরে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছেন। রোদকে তাকাতে দেখে উনি হাতের ইশারায় দ্রুত সরে যেতে বললেন। তাই রোদ আর দাঁড়ালো না, ম্যাকদের নিয়ে রিসোর্টের পথে হাঁটা ধরলো। এখানে এক সেকেন্ড থাকা মানে নিজেদের বিপদ ডেকে আনা। এই গ্রামে অহরহ বৃষ্টির নিয়ম কানুন প্রচলিত আছে। সুন্দরী অল্প বয়সী কোনো মেয়ের স্বামী মারা গেলে জোরপূর্বক হলেও মাতবর তাকে বিয়ে করেন এবং তার সন্তান জন্ম দেওয়ার সময়টুকুই ওনার কাছেই রাখেন। তারপর সেই সন্তান মেয়ে হলে তাকে বিশ্রীভাবে অপয়া খেতাব দেন এবং ছেলে হলে ওনার মর্জি মোতাবেক ওনার কাছে রেখে দেন, অথবা সেই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। এছাড়া ওই গ্রামের সুন্দরী কোনো যুবতী থাকলে ওনার ছেলে সিংহের মতো থাবা বসাতে দেরি করে না। সে ইজ্জত নিয়ে খেলায় বেশ পটু। রাতের আধারে এমন হয় বাবা মাকে হুমকি দিয়ে সে যুবতীকে তুলে নিয়ে যায় এবং ভোরের আজানের পরপর সেই মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়। আর এখানে অসহায় বাবা মায়ের কিছু করার থাকে না, শুধু নীরবে চোখের অশ্রু ফেলা ছাড়া। তবে আলো নজর কাড়া সুন্দরী হলেও কেউ কখনো ওর দিকে তাকানোর সাহস করেনি, কারণ কারো শক্তপোক্ত ছায়া অদৃশ্যভাবে সর্বদা ওকে মায়া জালের মতো ঘিরে রেখেছে, চুম্বকের মতো ওর সব বিপদ শুষে নিয়েছে।
প্রায় 1 ঘন্টা পর মাতবর তার লোককে বললেন আলোকে ডেকে আনতে। এখন বিচার কার্য শুরু করা হবে। ওই শহুরে ছেলেটাকে ওনার বেশ সন্দেহ হচ্ছে। তাছাড়া ছেলেটা কথাতে বেশ চটপটে, আর শহরের মানুষগুলো মোটেও সুবিধার না। এরা যখন তখন একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। আর ওই ছেলে যতই বলুক আলোর কেউ না, তবু কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। চাইলেও সঠিক হিসাবটা মিলছে না। তাছাড়া যতই খারাপ পরিস্থিতি আসুক, আলোকে হাতছাড়া করা যাবে না। সে হচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের মতো অতি মূল্যবান কেউ, আর ওকে হাতের মুঠোয় পাওয়ার এটাই মোক্ষম সুযোগ। তাছাড়া উনি ওনার আদরের একমাত্র ছেলে মতিকে কথা দিয়েছেন, আলোকে উনি নিজে মতির হাতে তুলে দিবেন। তখন না হয় মতি এই ফুলটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে ছিটকে ফেলে দিবে। আর নষ্ট ফুল কোনো কাজ লাগে না, তাই সেটাকে যত্ন করার মানুষও হয় না। মতি আবার ফুল নষ্ট করতে বেশ পটু। ওর এক প্রকার নেশায় পরিণত হয়েছে রোজ রোজ নতুন নতুন ফুল নিয়ে খেলা করার। ছেলের এই কাজে মাতবরের বেশ গর্ব হয়, কারণ পুরুষের কাজই তো পুরুষত্ব ফলানো, সেটা হোক ন্যায় বা অন্যায়। তাছাড়া এই গ্রামে ন্যায় আর অন্যায় বলতে কিছু নেই, সব আইন ওনার নিজের হাতে। মাতবরের পরিকল্পনা এখন অব্দি ঠিক আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। মাতবর চেয়ারে হেলান দিয়ে বসে মুখে একটা বৃষ্টি হাসি ফুটিয়ে অনেক কথা ভাবছেন। এসব ভেবে কেন জানি ওনার পৈশাচিক এক আনন্দ হচ্ছে, তবে ব্যাপারটা প্রকাশ করছেন না। অবশেষে ওনার এতদিনের অপেক্ষার প্রহর আজ সমাপ্ত হতে যাচ্ছে। উনি ঠোঁট কামড়ে হেসে ঘাড় ঘুরে পাশে তাকালেন। অদরে ওনার 9 নাম্বার পুত্র রবি মাটিতে বসে খেলা করছে। ওর বয়স এখন 5.5 বছর। দেখতে পাহাড়িদের মতোই। মা নেই, কিছুদিন আগে ওর মাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। সে এখন অন্যের ঘরের ঘরণী। আর রবিকে মাতবরের বিশ্বস্ত কাজের লোক রহমান দেখাশোনা করেন। আর এখন অব্দি মাতবরের মোট বউয়ের সংখ্যা 12 জন। তবে বর্তমানে ওনার বাড়িতে অবস্থান করছেন 3 জন স্ত্রী। বাচ্চা প্রসবের সময় মারা গেছেন 2 জন। একজনকে উনি সজ্ঞানে নিজের হাতে খুন করেছেন, আর বাকি 6 জনকে বিয়ে দিয়ে দিয়েছেন। এসব কাজে কখনো ওনার বিন্দু পরিমাণ খারাপ লাগেনি, বরং বেশ আনন্দ পান উনি পৈশাচিক এক আনন্দ। আর সেই আনন্দের প্রকাশ ঘটায় নেশা এবং নারীর শরীরের উন্মাদ হয়ে। উনি আগাগোড়ায় প্রচন্ড কঠোর হৃদয়ের মানুষ, যার হৃদয়ে না আছে ন্যূনতম বিবেক আর না মায়া। কঠোরতা যেন ওনার রক্তে মিশে আছে। এজন্যই নিজের স্ত্রীদের চোখের পানিতে ওনার কঠোর হৃদয় গলে না। তবে এখানে আরেকটা সত্য লুকায়িত আছে, উনি ওনার সব ছেলেদের ওনার নিজের বাড়িতেই রাখেন। তবে মেয়েগুলোর খোঁজ কেউ বলতে পারে না। হঠাৎ করে মেয়ে বাচ্চা নিখোঁজ হওয়াতে বাচ্চার মায়েরা যখন কান্নাকাটি করেন, তখন উনি হাসি হাসি মুখে বলেন বাচ্চাকে উনি নিজে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে এসেছেন। মেয়ে বাচ্চা আপদ, তারা নাকি কোনো কাজের না, তাই আপদ দূর করেছেন। ওনার এই কথায় বাচ্চার মায়েরা প্রথমে কেউ বিশ্বাস করতেন না। হঠাৎ একদিন আরেকটা মেয়ে বাচ্চা হারানোতে মায়ের খুব কান্নাকাটি দেখে। উনি বিরক্ত হয়ে একটা পাহাড়ের নাম বলেছিলেন। সেই পাহাড়ের নিচে অনেক খুঁজে সত্যি 2 দিনের বাচ্চার মৃত শরীর পাওয়া গেছে, এবং পাহাড় থেকে সরাসরি পাথরের উপরে পড়াতে মাথার খুলি ফেটে ঘিলু বের হয়ে গিয়েছিল। নিষ্পাপ বাচ্চাটার শরীরে কারো নখের আঘাতে ক্ষত বিক্ষত ছিল। মাতবর রেগে নিজের বাচ্চাটার শরীরে অসংখ্য নখের আঁচড় বসিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছিলেন। এই ঘটনার পর থেকে সবাই ওনার কথা বিশ্বাস করেছিলেন, আর জেনেও ছিলেন উনি প্রচন্ড পাষাণ, যে নিজের বাচ্চাকে এভাবে মারতে পারে। সে অন্যের অবস্থা কি করবে আল্লাহ জানেন। মূলত ওনার এই পাষণ্ড রূপের জন্য গ্রামের কেউ মুখ খুলতে পারে না, ভয়ে নতজানু হয়ে থাকে। আর উনি সবার এই ভয়টাকে স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগায়, নিজের মর্জি মতো নিয়ম কানুন সৃষ্টি করে গ্রাম পরিচালনা করেন। ওনার ছেলে মতিও যেন ওনারই আরেকটা কপি। মনে মায়া দয়া কিচ্ছু নেই, সেও মেয়েদের সহ্য করতে পারে না। এজন্য রাগ মেটাতে মেয়েদের শরীর খুবলে খেতে পছন্দ করে। ওর কবল থেকে বাঁচতে যখন কোনো মেয়ে চিৎকার করে, সে তখন মেয়েটার উপর আরো নৃশংসভাবে অত্যাচার চালায়। ওর জন্য ওইভাবে কত মেয়ের প্রাণ গেছে তার হিসাব নেই। পরে ব্যাপারটা চেপে যেতে মাতবর মেয়েটির বাবা মাকে ভয় দেখিয়ে গ্রামের সালিশ বসিয়ে বলেন এই মেয়ে শহরে এক ছেলের সঙ্গে পালিয়েছে, আর ওনার পরিচিত একজন দেখে কথাটা ওনাকে জানিয়েছেন, অথবা বলেন সেই মেয়েকে উনি শহরে পাঠিয়েছেন কাজের জন্য, ওখানে সে ভালো থাকবে। এখানে এভাবে মিথ্যার উপরে মিথ্যা ভর করে দিনগুলো কাটছে। সবাই সবকিছু জেনে বুঝে প্রাণের ভয়ে চুপ করে থাকে। তবে এখানে সে জাহেলিয়া যুগের মতো কেউ চায় না মেয়ে বাচ্চা হোক, কারণ
এই গ্রামে মেয়ে বাচ্চা মানে অভিশাপ। সুন্দর হলে তো কথাই নেই, তারও অনিশ্চিত জীবনের গল্প হয় আর 5 জনের মতোই কলুষিত। 1 ঘন্টার জায়গায় প্রায় 2.5 ঘন্টা হতে চলল, কিন্তু ওই লোকগুলো আলোকে নিয়ে এখনো ফিরেনি। মাতবর রেগে লোকগুলোকে গালমন্দ করে আরো একদল পাঠালেন এবং বললেন ওই মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে ওনার সামনে উপস্থিত করতে। ওনাকে বসিয়ে রাখার অপরাধে আগে খুব কঠিন একটা শাস্তি দিবেন, তারপর ওর বাকি অপরাধের বিচার করবেন। একটু পরে 2 দল লোক ফিরে এসে ভয়ার্ত গলায় জানালেন আলো এবং ওই ছেলে কাউকে তারা খুঁজে পায়নি, তারা নাকি পালিয়েছে। মাতবর হুঙ্কার দিয়ে চেয়ার থেকে উঠে চিৎকার করে মতিকে ডাকলেন। মতি সেখানে উপস্থিত হতেই মাতবর ক্রোধে ফেটে পড়ে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।